ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে যখন মুভিং লোড যখন মুভিং লোড বা গাড়ির কোনো লোড আ তখন এই গাড়িগুলা লোড এপ্লাই করে কোথায়? এই ব্রিজের ডেকে। এই যে ডেক স্ল্যাব যেটা আছে, এই ডেক স্ল্যাবে গাড়ির লোডটা এপ্লাই করে। ঠিক আছে? ওকে। আচ্ছা। এই ডেক স্ল্যাবে গাড়ির লোড গুলা এপ্লাই করে। এই ডেক স্ল্যাবকে আবার ধরে রাখে কে? এরকম মেকানিজম থাকে। এই ডেক স্ল্যাবটাকে ধরে রাখে নিচের দিকে এরকম বিম থাকে। আমি দেখাইতে পারতেছি না। নিচের দিকে বিম থাকে। আর এই বিমের সাথে এরকম স্ট্রিং লাগানো থাকে। এই স্ট্রিং কি করে এই স্ল্যাবটাকে ধরে রাখে। এরকম ইউ আকৃতি। হ্যাঁ? এরকম ঘটনা ঘটে। এখানে স্ল্যাব থাকে আর এটার নিচের দিকে এরকম ভাবে বিম থাকে। ওইটার সাথে স্ট্রিং লাগানো থাকে এবং স্ট্রিং এর সাথে হচ্ছে কেবল কানেক্টর থাকে। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? স্যার এটা কি আমি বলি সাসপেনশন ব্রিজ? হ্যাঁ, কেবল ব্রিজ। আচ্ছা, যাই হোক। তো মেইনলি হচ্ছে লোড গুলো এপ্লাই হয় কোথায়? আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, আমি বলছি তো যে এখানে কেবল যেটা আছে, আমরা আজকে দেখতেছি হচ্ছে কেবল স্ট্রাকচার ডিজাইন। তো কেবল স্ট্রাকচার ডিজাইন বলতে সাধারণত স্ট্রাকচারে খুব কম ইউজ হয়। আমরা আমাদের দেখা মতে ব্রিজ যেগুলো আছে, ব্রিজে কেবল এর ইউজ আমরা অনেক বেশি হয়ে থাকে। তো ব্রিজে কি হয়? কেবল স্ট্রিটের ব্রিজ কখন করা হয়? সাধারণত হচ্ছে স্প্যান যখন অত্যধিক হয়, স্প্যান যখন খুব বেশি হয়, তখন এরকম কেবল স্ট্রিটের ব্রিজ তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, তখন সেই ক্ষেত্রে মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে এখানে একটা ডেক স্ল্যাব থাকে। যে স্ল্যাবের উপরে আমাদের ভেহিকল যেগুলো আছে এগুলো চলাচল করে। এই স্ল্যাবের নিচে এরকম একটা বিমের মতো থাকে কত দূর পর পর। এই বিমগুলা স্ট্রিং এর মাধ্যমে হাই টেনসাইল স্ট্রিং এর মাধ্যমে এভাবে ঝুলানো থাকে এবং কোথা থেকে ঝুলানো থাকে? এই যে কেবল থেকে। তাহলে গাড়িগুলো যখন চলে তখন এই কেবল গুলা স্ট্রিং গুলাতে এরকম লোড এপ্লাই হয়। প্রত্যেকটা পয়েন্টে এরকম লোড এপ্লাই হয়। ঠিক আছে? এবং কেবল কি করে এই লোড গুলাকে ট্রান্সফার করে দেয় কোথায়? সাপোর্টে। এই যে এগুলাকে আমরা সাপোর্ট বলতেছি দুই পাশে। তো এই সাপোর্টে কি করে? এ মানে কি করে? লোড গুলাকে আল্টিমেটলি ট্রান্সফার করে দেয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কেবলের সিস্টেম। তো কেবলের ক্ষেত্রে কেবলটা এরকম ভাবে স্ট্যাক করে ঝুলানো থাকে। কেবল যে সোজাসুজি টানা থাকে না। এটার এটার কারণ আছে। এটাকে স্ট্যাক করে ঝুলানো হয়। কারণ হচ্ছে মাঝখানে লোডের পরিমাণ বেশি থাকে। তো এই কারণে এটাকে আগে থেকেই কি করা হয়? স্ট্যাক করে ঝুলিয়ে এই দূরত্বটাকে কমিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো এই যে কেবলের যে লাইনটা আছে নিউট্রাল লাইন, মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যে কানেক্টর থাকে সেটা থেকে যে কোনো একটা পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্বটা এটাকে বলা হচ্ছে স্যাগ, এসএজি স্যাগ। ঠিক আছে? স্যাগ পয়েন্ট। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আহ, এই স্যাগ পয়েন্টটা আমাদেরকে বের করতে হয় যে কতটুকু স্যাগ এই পয়েন্টটা হবে। আবার এখানে আরেকটা পয়েন্ট দিলে এখানে কতটুকু স্যাগ হইতে পারে, এখানে আরেকটা পয়েন্ট। এই যে কেবলগুলা আমরা দেখতেছি বিভিন্ন পয়েন্টে লোড অ্যাপ্লাই হয়। তাহলে বিভিন্ন পয়েন্টে আমার এই স্যাগের মান বাইর করে আহ প্রয়োজন হইতে পারে যে এখানে কতটুকু স্যাগিং দিতে হবে, এখানে কতটুকু দিতে হবে, এখানে কতটুকু দিতে হবে। তো এগুলো আমি যদি বের করতে পারি তাহলে আমি এইটা কেবল প্রোফাইলটা তৈরি করতে পারি সহজে। তো এই যে স্যাগ যেটা আছে এই স্যাগটাকে প্রকাশ করা হচ্ছে ওয়াই দ্বারা। মানে যে কোনো পয়েন্টে এটাকে আমি নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট, এটাকে নাম দিলাম বি পয়েন্ট, এটাকে নাম দিলাম সি পয়েন্ট, এরকম। তো যে কোনো পয়েন্টে যে বি পয়েন্টের সেককে আমরা নাম দিতে পারি ওয়াই বি। ঠিক আছে? সি পয়েন্টের সেককে আমরা নাম দিতে পারি ওয়াই সি। এরকম ভাবে ওয়াই দ্বারা ডিনোট করা হয় সেকটাকে। আচ্ছা, আর
এখানে যখন ভার্টিক্যাল টান দেওয়া হয় তখন কিন্তু আলটিমেটলি এখানে একটা হরাইজন্টাল ফোর্সের ক্রিয়েট হয়, কারণ এটা কিন্তু সোজা না। যদি অ্যাঙ্গেলে কোনো একটা অবজেক্ট থাকে, মানে আমরা আগেই দেখছি যে অ্যাঙ্গেলে কোনো ফোর্স থাকলে সেটা দুইটা কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। ঠিক আছে, একইভাবে এই কেবলে যখন নিচের দিকে এই যে প্রত্যেকটা কেবলের প্রত্যেকটা পয়েন্টে লোড অ্যাপ্লাই হবে, তখন এর নিচের দিকে দেখা যাবে যে একটা টেনশন ক্রিয়েট হবে, যার কারণে হরিজন্টালি একটা ফোর্স ক্রিয়েট হবে। এই যে হরিজন্টাল ফোর্স যেটা ক্রিয়েট হবে, এটাকে তারা নাম দিতে হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ কেবল টেনশন এইচ। হরিজন্টাল কম্পোনেন্ট অফ কেবল টেনশন এইচ, এটাও আমাদেরকে অনেক সময় কি করতে হয়, বের করতে হয়। তো এই এইচ এবং ওয়াই এটা বের করার ফর্মুলাটা কিভাবে? ফর্মুলাটা হচ্ছে বলতেছে যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টের আমরা নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট এবং ওই পয়েন্টের সেগের গুণফল, সেগ হচ্ছে এটাতে ওয়াই বি, যেহেতু বি পয়েন্টে হরিজন্টাল কম্পোনেন্ট ইনটু ওই পয়েন্টের সেগের গুণফল, কারণ আমরা জানি, আচ্ছা এটা পরে বলতেছি, ওই পয়েন্টের সেগের গুণফল ইকুয়াল টু হরিজন্টাল কম্পোনেন্ট এবং ওই পয়েন্টের সেগের গুণফল ইকুয়াল টু ওই যে বি পয়েন্ট আছে ওই বি পয়েন্টে বেন্ডিং মোমেন্টের সমান। বি পয়েন্টে যে বেন্ডিং মোমেন্ট আছে ওইটার সমান, বেন্ডিং মোমেন্ট এট বি। এটা ইকুয়াল যদি হয় তাহলে কেবলটা দেখা যাবে যে ই অবস্থায় থাকবে, স্টেবল অবস্থায় থাকবে। যদি আমার হরিজন্টাল কম্পোনেন্ট যে কোনো একটা পয়েন্টে এবং ওই পয়েন্ট হচ্ছে স্যাগের গুণফল ইকুয়াল টু ওই পয়েন্টে লোডের কারণে যে বেন্ডিং মোমেন্ট থাকে ওইটা যদি ইকুয়াল অবস্থায় থাকে, তাহলে ওই কেবলটা ওই পয়েন্টের জন্য স্টেবল অবস্থায় থাকবে। তো এইগুলাই হচ্ছে আমার বের করার মেইন উদ্দেশ্য। আমরা দেখবো যে এটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো, একটা কেবলের স্যাগ বাইর করতে বলবে অথবা হরিজন্টাল কম্পোনেন্ট বাইর করতে বলবে অথবা ভার্টিক্যাল ডিসটেন্স এগুলো বাইর করতে বলতে পারে। তো এই জিনিসগুলো আসলে কেবল একটা স্ট্রাকচার, কেবল স্ট্রাকচার সলভ করার ক্ষেত্রে এই জিনিসগুলো বাইর করতে। যেমন এখানে আমরা একটা কেবল দেখতে পাচ্ছি, এখানে একটা কেবল দেখানো আছে। এই কেবলের বি পয়েন্টে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে 3 কিলো নিউটন। আর এই কেবলের সি পয়েন্টে আরেকটা লোড অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে 8 কিলো নিউটন। আচ্ছা, এবং এই কেবলের মোটামুটি ডি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে 4 মিটার। তাহলে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি হচ্ছে সেগ এট সি, ওয়াই সি এটাও বলতে পারি, কারণ এই যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে সেগ এট সি, এটা ইট ইজ গিভেন। মানে সেগ এট সি মানে ওয়াই সি যেটা আর 4 মিটার যেটা, এটা একই পয়েন্ট, দুটোটাই হচ্ছে 4 মিটার। তাহলে ওয়াই সি হচ্ছে গিভেন, সেগ এট সি গিভেন। ওকে, কিন্তু সেগ এট বি গিভেন না। সেগ এট বি যেটা আছে সেটা কিন্তু গিভেন না, এবং বাইরে থেকে এখানে যে এখানে অনেক দেখা যাচ্ছে যে সেগ এট সি আর যে বাইরের যে ডাইমেনশনটা এটা ইকুয়াল, মোটামুটি ইকুয়াল। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, কিন্তু অনেক সময় ডাইমেনশন ইকুয়াল নাও থাকতে পারে। এটা একরকম ডাইমেনশন থাকতে পারে, এইটা আরেক রকম ডাইমেনশন থাকতে পারে। কখন? যখন আমার কেবলটা দেখা যায় যে সাপোর্ট কন্ডিশনটা এরকম, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, মানে সাপোর্ট কন্ডিশনটা একই জায়গায় নাই, একই লেভেলে নাই, তখন কিন্তু বাইরের যে ডাইমেনশন এবং সেগ ইকুয়াল নাও হইতে পারে। এটা খেয়াল রাখতে হবে, সবসময় যে ইকুয়াল হবে তা কিন্তু না। তো এখানে যেহেতু আমার এই পয়েন্টের সাপোর্ট এবং এই পয়েন্টের সাপোর্ট মোটামুটি একটা লিনিয়ার লাইন মেনটেন করতেছে, সেই কারণে এই সি পয়েন্টের যে ডিস্টেন্স মানে সেগ আর এখানে যে বাইরের যে ডাইমেনশনটা এটা ইকুয়াল, মানে ওয়াইসি ইকুয়াল টু 4 মিটার, ইট ইজ গিভেন। আচ্ছা, এখন বলতেছে যে এই কেবলটার জন্য মানে টেনশন বাইর করতে হবে, হরাইজন্টাল টেনশন, এই যে ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই হচ্ছে তার কারণে হরাইজন্টাল টেনশন কি আসতেছে সেটা আমাদেরকে বাইর করতে হবে।
সেগ এট বি মানে বি পয়েন্টে সেগিং কত সেটা আমাকে বাইর করতে হবে, মানে ওয়াই বি এটা আমাকে বাইর করতে হবে। এন্ড ডাইমেনশন এইচ, এই এইচ ডাইমেনশন বাইর করতে হবে। আপাত দৃষ্টিতে যেহেতু এই দুইটা পয়েন্ট ইকুয়াল, তাহলে সেগ এট বি যেটা এটাই এইচ এর সমান হবে। ঠিক আছে, এটা ইজি। সেগ এট বি যেটা এটা এইচ এর সমান হবে। তাহলে সেগ এট বি বাইর করতে পারলে এটা আমার ডাইমেনশন এইচ বাইর করা হয়ে যাবে। নাও আমরা পরবর্তীতে মুভ করি। তো মুভ করার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, যে আমাদের যে সূত্র ছিল, যে কোনো পয়েন্টে আমি যদি এই কেবলের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে, ওই পয়েন্টের হরাইজন্টাল ফোর্স ইনটু ওই পয়েন্টের সেগ ইকুয়াল টু ওই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, এটা সমান হতে হবে। এটাকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বলা হয়। এটা আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি যে কোনো একটা পয়েন্টে, নির্দিষ্ট পয়েন্টে, বি পয়েন্টে, আইদার বি পয়েন্টে অথবা সি পয়েন্টে, এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে বেন্ডিং মোমেন্ট আমার জানার কিন্তু দরকার আছে। বেন্ডিং মোমেন্ট আমি কিভাবে বাইর করব, তারা বলতেছে যে কেবলটাকে আমরা সিম্পলি একটা বিমের মতো চিন্তা করব, আর কিছু না, কেবলটাকে সিম্পলি একটা বিমের মতো চিন্তা করব। এক পাশে আমরা হিঞ্জ সাপোর্ট ধরলাম, এক পাশে আমরা রোলার সাপোর্ট ধরলাম। তো এইখানে ডিস্টেন্সটা দিয়ে দেওয়া আছে 2 মিটার, 2 মিটার, 3 মিটার। তাহলে এটা আমি সোজাসুজি আমি একটা বিম এঁকে ফেলবো 2 মিটার, 2 মিটার, 3 মিটার, এবং এখানে অ্যাপ্লাই হচ্ছে বি পয়েন্ট এবং সি পয়েন্টে 3 কিলোমিটার এবং 8 কিলোমিটার। এখন এই 3 কিলোমিটার এবং 8 কিলোমিটার পয়েন্ট লোড অ্যাপ্লাই হওয়ার কারণে তার সাপোর্ট ডিরেকশন কত হচ্ছে, এটা তো আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই, এখানে আর এ পয়েন্টের সাপোর্ট ডিরেকশন, বি পয়েন্টের সাপোর্ট ডিরেকশন আর বি, এটা আমরা কিভাবে বের করতে পারবো, আমরা যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে এটা মাইনাস হবে। ওইটা করে আমরা আর ডি বের করতে পারবো। তারপরে সামেশন অফ এফ ওয়াই করে আমরা আর এর মানও বের করতে পারবো। এটা বাচ্চা কালের অঙ্ক, মোটামুটি আমরা সবাই বের করতে পারবো। স্যার, হ্যাঁ, এখানে স্যার আপনি দেখুন যে এখানে একটাতে হিল সাপোর্ট ধরছেন আর একটাতে রোলার সাপোর্ট, কিন্তু যখন আমাদের কেবলের ম্যাথটাতে ছিল ওটাতে দুইটাতেই কিন্তু হিল সাপোর্ট। তো আমি না কি এটা সাপোর্টটা ইচ্ছা মতো ধরতে পারবো? না, এখানে আমার অ্যাকচুয়ালি এটা রোলার সাপোর্টই হবে, আমি আঁকতে হয়তো বা ভুল করছি। ঠিক আছে, এখানে রোলার সাপোর্টই হবে ইচ্ছা মতো। ঠিক আছে, জি এটা স্যার। রোলার সাপোর্টই হবে। এটা আঁকতে কি মানে দেখাইতে আঁকতে ভুল হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি এখন বেন্ডিং মোমেন্ট যেটা আছে, তো এই বেন্ডিং মোমেন্ট দেখা গেছে যে এখন আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি, যেহেতু রিঅ্যাকশন পাই গেছি, আর বেন্ডিং মোমেন্ট আঁকতে পারি। তো এখানে যেহেতু পয়েন্ট লোডের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম পয়েন্ট লোড, তাহলে বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হবে এই জায়গায়, এখানে তার চেয়ে কম হবে। আমি এরকম ভাবে ট্রায়াঙ্গুলার হবে বেন্ডিং মোমেন্টটা, যেহেতু এটা আছে। এবং এই বেন্ডিং মোমেন্ট আমরা কিভাবে বের করতে পারি, আমি এই জায়গার বেন্ডিং মোমেন্ট কত এইটার সাপেক্ষে আমি সেকশন নিয়ে বের করতে পারি। ঠিক আছে, আর এই জায়গা বেন্ডিং মোমেন্ট কত এটার সাপেক্ষে সেকশন নিয়ে আমি বের করতে পারি। তো যাই হোক, যেভাবে আমরা বের করি না কেন, যেমন হচ্ছে এই পয়েন্টে আরডি পয়েন্টে আমি যদি বেন্ডিং মোমেন্ট বের করতে চাই, আরডি মান কত, আরডি মান হচ্ছে 5.428, তাহলে 5.428 ইনটু ডিসটেন্স, এই পয়েন্টে যদি বের করতে চাই, তাহলে আমি সেকশন যদি নেই এখানে, তাহলে ওই পাশটা আর কনসিডার হবে না, শুধুমাত্র এই পাশটা কনসিডার হবে। তাহলে আরডি ইনটু ডিসটেন্স হচ্ছে টি, তাহলে এখানে 5.428 ইনটু 3, তাহলে করলে এখানে আমি বেন্ডিং মোমেন্ট পাই যাচ্ছি। ওকে, এখানে যদি আমি নেই, তাহলে এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিয়ে এই সেকশনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে আর এ ইন্টু 2, তাহলে আর এ আমি বাইর করছিলাম 5.57, এটাকে 2 দিয়ে গুণ করলাম 11.14, তাহলে এই জায়গারও আমি বেন্ডিং মোমেন্ট পাই। মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম না এঁকে কিভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয়, এটা জাস্ট আমি দেখাইলাম। আর কেউ চাইলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকেও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারে, ইটস আপ টু হিম। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি পাইলাম,
আমরা এখানে সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বিএমসি পাই গেলাম, আর বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বিএমবি পাই গেলাম। এখন আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন আমি বি পয়েন্টেও অ্যাপ্লাই করতে পারি, আবার সি পয়েন্টে অ্যাপ্লাই করতে পারি। বি পয়েন্টে অ্যাপ্লাই করলে আমার সূত্রটা কি হচ্ছে, যে হরাইজন্টাল ফোর্স ইনটু স্যাগ এট বি ইকুয়াল টু বিএনবি। এখানে কিন্তু দুইটা আননোন, হরাইজন্টাল ফোর্সও আমি জানি না, আমি স্যাগ এট বিও জানি না। তাহলে দুইটা আননোন আমার একটা ইকুয়েশন দিয়ে বার করা পসিবল না। তাহলে আমি যদি এইটাতে অ্যাপ্লাই করি তাহলে কি ঘটনা ঘটবে? এটা হচ্ছে sec at c into horizontal force equal to bmc, bending moment at c। তাহলে বেন্ডিং মোমেন্ট এর c আমি জানি, sec at c ইটস গিভেন, এটাও আমি জানি। তাহলে এখান থেকে h বার হয়ে গেল। তাহলে h যদি এখান থেকে বের হয়ে যায়, এই h কে কাজে লাগে আমি যদি এখানে হরাইজন্টাল ফোর্সটা বসাই, তাহলে এই ইকুয়েশন অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমরা y বিটাও চলে আসতেছে। তো এখানে দুইটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে সি পয়েন্টের জন্য কেবলের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে, আর একবার হচ্ছে বি পয়েন্টের জন্য কেবলের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। এই যে এখানে সি পয়েন্টের জন্য অ্যাপ্লাই করছে, h ইনটু yc ইকুয়াল টু বেন্ডিং মোমেন্টের c, yc গিভেন, h আমরা জানি না, বেন্ডিং মোমেন্টের c এটা এখানে গিভেন, মানে বের করছে, এটা বসে h বাইর করে ফেললাম। তারপরে এইটাকে আবার বি পয়েন্টের জন্য আমরা অ্যাপ্লাই করলাম h ইনটু yb, কারণ h এর মান কনস্ট্যান্ট, হরিজন্টাল ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে, দুইটার জন্য একই হবে। তাহলে h ইনটু yb ইকুয়াল টু bmb, এটা করে আমরা এখান থেকে yb এর মান বের করে ফেললাম, কারণ bmb আমি জানি। তো sec at b এটা আমি বের করে ফেলছি, এবং এটাই আমি বলছিলাম যে প্রথম দিকে যে এটাই হচ্ছে আমার h এর সমান, ঠিক আছে, কারণ এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা একই পয়েন্ট, তাহলে এটাই আমার h এর সমান, ঠিক আছে। তাহলে yb যা বাইরের যে ডাইমেনশন আছে h, এটাও তাই। তাহলে yb বের করলে এটাকে আমরা h হিসেবে চালাই দিতে পারি। তো এই দুইটা কম্পোনেন্ট আমরা এখান থেকে বের করলাম। একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, এটা বের করলাম, আর হচ্ছে sec at b এটা বের করলাম, এবং ভার্টিক্যাল যে ডাইমেনশনটা h এটাও বের করলাম। তো এইভাবে একটা কেবলের প্রশ্ন মানে অঙ্ক আমরা সলভ করতে পারি, এবং খুবই ইজি একটা প্রবলেম, আশা করি কঠিন না। স্যার স্যার এখানে যে এজটা যে ধরছেন স্যার, মানে এটা তো দুইটা জায়গায় সেম ধরে করছেন, তাহলে কি মানে আমাদের পুরো কেবলের মধ্যে এইচ এর ভ্যালুটা সেম থাকবে? হ্যাঁ, বলেন থাকবে, কারণ হচ্ছে এই যে কেবলটা, এটা যে হরাইজন্টাল ফোর্সটা ট্রান্সফার করবে, জি ঠিক স্যার। আছে, বিভিন্ন পয়েন্টে, এই হরাইজন্টাল ফোর্সটাই তো আলটিমেটলি একই ফোর্সটাই ট্রান্সফার করবে হচ্ছে সাপোর্টে, তাই না? জি স্যার। উদ্দেশ্য হচ্ছে সাপোর্টে একই ফোর্সটাকেই ট্রান্সফার করা। তো এটা এজটা সিমিলার থাকবে। আচ্ছা, জি স্যার। তারপর আমি এক্সাম্পল আরেকটাতে যাই। এইখানে আবার একটু সমস্যা আছে, আগের মতোই, কিন্তু এখানে কেবলটার সাপোর্ট কন্ডিশনটা একই লেভেলে না। মানে এইখানে আমি যদি হিঞ্জ সাপোর্ট ধরি, এটা যে লেভেলে আছে, এখানে আমি যদি এটাকে রোলার সাপোর্ট ধরি, এটা সিমিলার লেভেলে নাই, ঠিক আছে। এবং এই লেভেলের মধ্যে পার্থক্য কতটুকু এটা এখানে বলে দেওয়া আছে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, ইট ইজ গিভেন। আচ্ছা, আর এই পয়েন্ট থেকে এই সি পয়েন্টের দূরত্ব 2 মিটার দেওয়া আছে। এটা কিন্তু সি পয়েন্টের স্যাগ না। এই যে দেখি আমরা, এটা যদি আমি সোজাসুজি জানি, সি পয়েন্টের স্যাগ কতটুকু হওয়া উচিত ছিল এখান থেকে এইখান পর্যন্ত, তাই না? কিন্তু আগে এটাই দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখন কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু একই না। তাহলে সি পয়েন্টের কিন্তু স্যাগ বলতে আমরা কিন্তু এই যে সি সি প্রাইম যেটা বুঝি, এটা কিন্তু এই 2 মিটার না,
এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখানেও সিমিলার 3 কিলোনিউটন 8 কিলোনিউটন এটা দিয়ে দেওয়া আছে। আর ডিসটেন্সটা এখানে 2 মিটার 2 মিটার, আগেরটাতে 3 মিটার ছিল, এটা 1.5 মিটার দিয়ে দেওয়া আছে। আর এখানে ভার্টিক্যাল ডিসটেন্সটা দিয়ে দেওয়া আছে হচ্ছে h, ভার্টিক্যাল ডিসটেন্স ইট ইজ গিভেন h। ওকে, বলছে ডিটারমাইন দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ কেবল টেনশন, মানে h এর মান বের করতে হবে, seg এর b বের করতে হবে, মানে seg এর b হচ্ছে bb প্রাইম, এর নামকরণ করছে আর কি, আমি পরবর্তী বলতেছি। এন্ড ডাইমেনশন h, এবং h যে ডাইমেনশন যেটা আছে সেটা কিন্তু এই যে bb প্রাইমের সমান না, আগে কিন্তু এইটা এবং এইটা একই লেভেলে ছিল, যার কারণে এখানে seg এর b যা ছিল বাইরের ডাইমেনশনটা সমান ছিল, কিন্তু এখন seg এর b এবং বাইরের ডাইমেনশন সমান না, কারণ seg এর b হচ্ছে এতটুকু, কারণ কেবলটা হচ্ছে এরকম। ওকে, তাহলে seg এর b হচ্ছে এতটুকু, তাহলে বাইরের যে ডাইমেনশন h এটা কিন্তু সমান না, এটার সাথে আবার এই অংশটুকু যোগ করতে হবে, এটার সাথে এই অংশটুকু যোগ করলে তারপরে আমি h টা পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এই কেবলটা আমরা জাস্ট কি করব, আমরা সোজাসুজি একটা লাইন টেনে ফেলি, একটা হরিজন্টাল লাইন টেনে ফেলি, এবং এখান থেকে এই কেবলটাকে আমরা ভার্টিক্যাল লাইনে ভাগ করলাম এবং নামকরণ করলাম। এটাকে নাম দিলাম হচ্ছে এফ ই, সরি, এটাকে নাম দিলাম হচ্ছে ই, এটাকে নাম দিলাম হচ্ছে এফ, এটা হোয়াট এভার, এটা আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এটাকে নাম দিলাম হচ্ছে জি, ঠিক আছে। আর এখানে নাম দিলাম হচ্ছে, যেহেতু বি, এখানে নাম দিলাম বি প্রাইম, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি প্রাইম, আর এই পয়েন্টটা ডি তো আর আগের মতোই আছে ডি। ওকে, তখন তারা বলছে যে এটাকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ধরি, যে ট্রায়াঙ্গেলের আমি এই ডিস্টেন্স গুলো জানি, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 1.5 মিটার, এবং এই ভার্টিক্যাল ডিস্টেন্সটাও কিন্তু আমি জানি 2 মিটার, তাহলে এই ডিস্টেন্স গুলোকে আমার পক্ষে বের করা কঠিন। স্যার এই সিমিলার ডিস্টেন্স, ট্রায়াঙ্গেল হ্যাঁ, থেকে বের সিমিলার করা যাবে। ট্রায়াঙ্গেল দিয়ে আমি কিন্তু এই ডিস্টেন্সগুলো আমি সহজে বের করতে পারবো, ঠিক আছে। তো এটাই তারা করছে এখানে, সিমিলার ট্রায়াঙ্গেল ফ্রম ফিগার উই ক্যান রাইট। তো সিমিলার ট্রায়াঙ্গেল আমি নিয়ে ওইখান থেকে আমি বাদ বাকি, এটা হচ্ছে এফ বি প্রাইম ই সি প্রাইম, এই দুইটাই তো জানার দরকার, এফ বি প্রাইম ই সি প্রাইম, এই দুইটা বের করে ফেলছে, এফ বি প্রাইম আর ই সি প্রাইম। আমি দেখাইছি না আর কিভাবে বের করছে, কারণ সিমিলার ট্রায়াঙ্গেল সম্পর্কে সবাই পরিচিত। আচ্ছা, ই সি প্রাইম এটা বের করে ফেলছে। এখন আমি আগের মতো যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে sec এর c আমাকে জানতে হবে, কারণ ওই sec এর c দিয়ে আমরা হরিজন্টাল ফোর্স h বাইর করছিলাম, এবং h কে কাজে লাগায় পরে sec এর b বাইর করছিলাম। তাহলে sec এর c আমাকে বাইর করতে হবে। তো sec এর c হচ্ছে টোটাল ডিসটেন্স হচ্ছে ইসি, ইসি হচ্ছে দেখো এখানে দিয়ে দেওয়া আছে 2 মিটার যোগ 2 মিটার 4 মিটার, তাহলে ইসির মান হচ্ছে 4 মিটার। ইসি কার সমান, ইসি প্রাইম প্লাস সিসি প্রাইমের সমান, ইসি প্রাইম প্লাস সিসি প্রাইমের সমান, ঠিক আছে। তাহলে ইসি প্রাইম এটা আমরা বের করে ফেলছি, এবং ইসি ইট ইজ গিভেন, ইসি প্রাইম বের করে ফেলছি, ইসি ইট ইজ গিভেন, গিভেন হচ্ছে 2 মিটার, 2 মিটার হচ্ছে 4 মিটার, এটার মান হচ্ছে 4 মিটার, এটা গিভেন। আর ইসি প্রাইম আমরা বের করে ফেলছি, তাহলে এখান থেকে সিসি প্রাইম বের করা যাবে না, এখান থেকে? জি স্যার। হ্যাঁ, সিসি প্রাইম কিন্তু মানে sec এর সি আমরা কিন্তু সহজে বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে সিসি প্রাইম বের করলাম, তাহলে সিসি প্রাইমটা হচ্ছে sec এর সি। এখন আমরা ওই আগের মতো ইকুইভ্যালেন্ট ইয়ে করতে পারি, এটা আমি আর দেখাইলাম না, এখানে আবার রিঅ্যাকশন বাইর করতে পারি, এবং সি পয়েন্টের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, h ইন্টু ওয়াইসি ইকুয়াল টু বিএমসি, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে ওয়াইসি ইট ইজ গিভেন, মানে বের করছি আমরা, বিএমসি এটা আমরা বের করছি, বেন্ডিং মোমেন্টের সি আমি জানি না কি h, তাহলে এখান থেকে আমি h পেয়ে যাবো। সেম সূত্রটা আবার বি পয়েন্টের জন্য যদি অ্যাপ্লাই করি, তাহলে h ইন্টু ওয়াইবি ইকুয়াল টু বিএমবি, তাহলে h আমি গিভেন, মানে এখান থেকে আমি পাইছি
বেন্ডিং মোমেন্টের বি পাইছি, তাহলে ওয়াই বিটাও আমি পেয়ে যাব। আর এখন আমাকে কি বলছে, হরিজন্টাল কম্পোনেন্ট আগের মতো এটি এইচ এর মান বের করতে বলছে, বাইর করলাম। ওয়াই বির মান বাইর করতে বলছে, এটাও বাইর করলাম। আর বলছে ডাইমেনশন এইচ বাইর করতে। আগে কি ছিল, ওয়াই বি যেটা ছিল এটাই এইচ এর সমান ছিল, ঠিক আছে, যখন কেবলটা সোজা ছিল। কিন্তু এখন কিন্তু সেগের বি এবং এইচ দুইটা কিন্তু সমান না। এই যে এখানে সেগের বি আর এইচ দুইটা কিন্তু সমান না। এই যে সেগের বি এতটুকু, এটার সাথে এইচ পাইতে গেলে, এই যে এইচ পাইতে গেলে কি করতে হবে, এটার সাথে এই অংশটুকু কি করতে হবে, যোগ করতে হবে। এই অংশটুকু যোগ করতে হবে এফ বি প্রাইম। তাহলে সেগেট সি সেগেট বি এটার সাথে এফ বি প্রাইমটা যোগ করতে হবে। এফ বি প্রাইম তো আমি আগেই বের করে রেখে দিচ্ছি। এই যে এফ বি প্রাইম, এটা আমি আগে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে রেখে দিচ্ছি। এটা জাস্ট খালি যোগ করলে আমি ডাইমেনশনটা পাই যাব। জাস্ট ডাইমেনশন এইচ আমি বের করলাম, আমি ওয়াই বি এবং এটার সাথে এফ বি প্রাইম, হ্যাঁ, এটা যোগ করে দিলাম, তাহলে ডাইমেনশন এইচ আমি পাই গেলাম। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। এই অঙ্কগুলো আর কি সোজা আর কি, হ্যাঁ, এগুলা পরীক্ষায় পাইলে এগুলা মানে ছাড়ন ছুড়ন এগুলো আনসার করতে হবে। তারপর হচ্ছে স্টেবিলিটি আর ডিটারমিনেসি এটা অলরেডি তোমরা মনে হয় শিখেছো, তাই না? অলরেডি এটা মানে বলছিল যে আগের যে ম্যাডাম আছে উনি পড়াইছে একটা স্ট্রাকচার স্টেবল, ডিটারমিনেট না ইনডিটারমিনেট। এটা জাস্ট আমি এখানে কয়েকটা এক্সাম্পল দেখাই দিছি যে কিভাবে একটা ফ্রেমের ক্ষেত্রে অথবা একটা ট্রাসের ক্ষেত্রে ইনডিটারমিনেসি বের করতে হয়। জাস্ট একটু আমি দেখাই দিছি আর কি। ওকে, এটা জাস্ট একটু চোখ বুলাইলেই হবে, খুব ইজি টপিকস। এটা যেহেতু আগে পড়া আছে মোটামুটি, মানে এখান থেকে চোখ বুলাই যেহেতু সিলেবাসে আছে, তো দেখাইতে হবে। আচ্ছা, আমরা চলে আসি হচ্ছে আমাদের আজকের সেকেন্ড টপিকসে। সেকেন্ড টপিকস খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। এটা নট অনলি খালি এখানে কাজে লাগবে, এটা লাইফের যে কোনো জায়গায় যাও না কেন এটা কাজে লাগবে। যেমন ইনফ্লুয়েন্স লাইন যে আমরা পড়ছি, এই ইনফ্লুয়েন্স লাইন কিন্তু লাইফের যে কোনো জায়গায় যাও না কেন এখানে স্ট্রাকচারের কাজে লাগবে। এই যে কেবল পড়ছি এটা কোনো কামের না, এটা আহ, প্রশ্ন এগুলো থেকে আসে না। আমি যদি বুয়েটের মাস্টার্সে পরীক্ষার কথা বলি অথবা সরকারি চাকরির কথা বলি, হ্যাঁ, ইনফ্লুয়েন্স লাইন ইটস এ কমন টপিকস। অথবা আমি যদি কারণ ইনফ্লুয়েন্স লাইন তো মুভিং লোড, মানে তুমি ব্রিজে যাই গেলেই, মানে ব্রিজ রিলেটেড কোনো কাজ, যেমন ব্রিজ রিলেটেড ফ্লাইওভার ইটস ওয়ান কাইন্ড অফ ব্রিজের মতো, তাই না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হ্যাঁ, তারপরে তোমার মেট্রো রেলে যে কাজ করতেছে এটাও তো কি ওয়ান কাইন্ড অফ ব্রিজের মতো। তো তুমি যেখানেই যাও না কেন এই ইনফ্লুয়েন্স লাইন তোমার জানা লাগবে। মানে মুভিং লোড আসলেই ইনফ্লুয়েন্স লাইনের কথা আসবে, বেসিক গুলা জিজ্ঞেস করবে অথবা ছোটখাটো ম্যাথ দিতে পারে। আর বুয়েটের মাস্টার্সের ক্ষেত্রে তো ইটস এ কমন টপিক, আর সরকারি চাকরির ক্ষেত্রে এটা কমন টপিক। এরকম আরেকটা টপিক আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে স্যার, আর্থকুয়েক লোড। হ্যাঁ, স্যার আমাদের যে মানে ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে স্যার মানে প্রত্যেকটা সাপোর্টের জন্য তো আমরা আলাদাভাবে ডায়াগ্রাম আঁকতাম। তো লাস্টে কি সবগুলা সাপোর্টের জন্য যে ম্যাক্সিমাম ভ্যালু আসে ওঠে নিয়ে কি আবার আলাদা করে একটা ডায়াগ্রাম আঁকা লাগে? হ্যাঁ, মানে আমি তুমি যেটা বলতেছো যে ইনফ্লুয়েন্স লাইন, তো মনে করো যে এখানে আমি এটা আহ, আহ, এটা ডি পয়েন্ট, হ্যাঁ, ডি পয়েন্টটা আমি এরকম একটা ইনফ্লুয়েন্স লাইন রাখলাম, তাই না, এটার মান হচ্ছে 1 টি, তাই তো? জি স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে ডি পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন। ডি পয়েন্টে যদি আমি আর ডি, ওকে, এটা হচ্ছে আর ডি, আর দিস ইজ আর এর আবার ইনফ্লুয়েন্স লাইন কিরকম, আর এর ইনফ্লুয়েন্স লাইন হচ্ছে আবার এরকম, এরকম, তাই না? আর এর ক্ষেত্রে করতে গেলে জি কি স্যার। করতে হবে, এই পয়েন্টটা খুলে এদিকে ধাক্কা দিতে হবে, ধাক্কা দিয়ে এটা হচ্ছে আর এর ইয়ে। তো আর ডি তারা কি, তারা হচ্ছে এখানে সাপোর্ট সেকশন। তো ওই আর-ডির জন্য কিন্তু আমার করতে হবে পরে ওই যে মুভিং লোড গুলা সিরিজ লোড গুলা দিয়ে আমাকে এখানে ম্যাক্সিমাম কত সেটা বাইর করতে হবে, এবং ওই পয়েন্টে যে ম্যাক্সিমাম মানে যত আছে যদি 1 থাকে তাহলে 1 দিয়ে গুণ করতে হবে,
ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমি আরডির জন্য বাইর করলাম। একইভাবে আমি আর এর জন্য বাইর করতে গেলে আবার মুভিং লোডের সিরিজ করতে হবে। পরে আমি সাপোর্ট রিঅ্যাকশনটা বাইর করতে হবে। বুঝা গেছে? মানে এটা বিশাল পার্ট, জি বিশাল স্যার। মানে মানে অনেক। স্যার আমার কোয়েশ্চেনটা হলো স্যার মানে আমরা তো এরকম আলাদাভাবে করছি। তারপর কি যে ভ্যালুটা মানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে ওটা নিয়ে কি আবার এটা আলাদা করে কম্বাইন আরেকটা ডায়াগ্রাম করে আঁকা লাগবে কিনা? না, কম্বাইন করে তো আলাদা ডায়াগ্রাম তুমি আঁকতে পারবে না। কেন আঁকতে পারবে না তুমি দেখো। কারণ হচ্ছে এই যে ডায়াগ্রামটা আঁকতেছি এটা কিন্তু এই অ্যাক্টিভ লোডটা মুভমেন্ট করার কারণে ডি পয়েন্টে কি ধরনের ইফেক্ট আসতেছে, তাই না? স্পেসিফিক্যালি ডি জি স্যার। পয়েন্টে কি ধরনের ইফেক্ট আসতেছে সেটা। এটা যে আঁকলাম এটা অ্যাক্টিভ লোড মুভমেন্ট করার জন্য স্পেসিফিক্যালি এ পয়েন্টে কি ধরনের ইফেক্ট আসতেছে সেটা। ঠিক আছে জি না? স্যার। তো এগুলাকে কম্বাইন করে ডায়াগ্রাম আঁকাটা ডিফিকাল্ট। বুঝা গেছে? জি আর স্যার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সে কাজ করতেছে। আমার ম্যাক্সিমাম ভ্যালু গুলা হলেই হলো। আমার যখন আরডি ম্যাক্স মানে এটা সাপোর্ট কি? সাপোর্ট মানে হচ্ছে মনে করো এটা একটা বীজ। ঠিক আছে? এটা একটা বীজ। এটার নিচে আছে পায়ার। আমার এই পায়ার ডিজাইন করার জন্য লাগবে এই বীজ থেকে আমার কতটুকু লোড এই পায়ারে আসবে। তাই তো? ঠিক আছে? জি স্যার। এটা জানলেই হবে। তো এটাই হচ্ছে ওই যে সাপোর্ট রিঅ্যাকশন যেটা পাবা। আরডি ম্যাক্স। ঠিক আছে? অথবা আর এম এক্স যেটা জি পাবা। স্যার। এটা দিলা। তাহলে তখন আমার এই কম্পোনেন্ট এটা হচ্ছে পায়ার। ঠিক আছে? এটাকে এইভাবে রাখি আমি। এটা হচ্ছে পায়ার এবং এটাতে লোড আসতেছে কত? এই আরডি ম্যাক্স থেকে আমি পাইছিলাম মনে করো 371 কি। এই লোড আসতেছে। তাহলে এই কম্পোনেন্ট ডিজাইন করার জন্য ওই মানটা হইলেই হবে। বুঝা গেছে? জি স্যার। আর স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। মানে হ্যাঁ, আমরা তো স্যার ওই যে প্রথম দিকে যখন ম্যাথ গুলো করছিলাম স্যার যে মানে আমরা ইন্টারনাল হিন্টস থাকলে একটাকে স্টেবল পার্ট ধরে আরেকটাকে আনস্টেবল। তো আনস্টেবল একটা স্ট্রাকচারে কি একাধিক আনস্টেবল অথবা একাধিক স্টেবল পার্ট থাকতে পারে? থাকতে পারে। থাকতে পারে। থাকতে পারে স্যার একাধিক সেক্ষেত্রে আনস্টেবল মানে যেমন বুঝার কি কোনো সুবিধা আছে মানে কোনো সুযোগ আছে যে না আমার কোনটা আসলে স্টেবল হবে আর না, না, কোনটা না। যেমন আনস্টেবল হবে? না এটা তুমি ধরতে পারবে। যেমন ধরো আমি তোমাকে দেখাই। যেমন ধরো এরকম একটা ঘটনা। হুম, এরকম একটা দেখাই। ওকে, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। তাহলে এখানে ২ টা হিঞ্জ না? এখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ। তাহলে দিস ইজ এ স্টেবল পার্ট। এটা একটা স্টেবল পার্ট। আর এই টোটালটাই একটা সাসপেন্ডেড অংশ এবং এটা আনস্টেবল পার্ট। বুঝা গেছে? জি স্যার। টোটালটাই সাসপেন্ডেড একটা অংশ এবং আনস্টেবল পার্ট। ওকে? এরকম থাকতে পারে, স্যার এরকম থাকতে পারে। হ্যাঁ। তাহলে এটা যে এরকম হইতে পারে যে আনস্টেবল যেটা বেসেন ওইটা কি একটা প্রান্ত আনস্টেবল আরেকটা প্রান্ত স্টেবল এরকম কি হতে পারে? না। বুঝছি স্যার। আচ্ছা। ওকে। দেন আমরা চলে আসি হচ্ছে আমরা আর্থকুয়েক লোড ক্যালকুলেশনে। আর্থকুয়েক লোড যখন আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এটা কি ঘটনা একটু দেখি। মনে করতেছি এটা আবার বিল্ডিং। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। ঠিক আছে? এই বিল্ডিং এ আমার আর্থকুয়েকের লোড আসলো। ঠিক আছে? তো এই আর্থকুয়েক লোডটাকে এই যে আমার বিল্ডিং এ আসলো মানে বেজে আসলো, এই বেস কি করবে এই লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিবে হচ্ছে তার ফ্লোর ওয়াইজ। হাইট যত কম হবে লোডের পার্টিসিপেশন তত কম থাকবে। হাইট যত বাড়তে থাকবে লোডের পার্টিসিপেশন তত বাড়তে থাকবে। এইভাবে এই যে ফোর্সটা আসবে এখানে এটাই কি করবে টোটাল স্ট্রাকচার এভাবে হাইট ওয়াইজ ভাগ করে দিবে। আমি যদি এইভাবে ডায়াগ্রাম দেখি দেখলে এরকম একটা ট্রায়াঙ্গেল মনে হবে। মানে যত বিল্ডিং এর হাইট কম থাকবে সেখানে আর্থকুয়েকের ফোর্স কম আসবে। যত হাইট বাড়তে থাকবে আর্থকুয়েকের ফোর্সটা কি হতে থাকবে? বাড়তে থাকবে। ঠিক আছে? এবং এটা প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষেত্রে বিম কলাম জয়েন্ট বা ফ্লোর লেভেল যেখানে আছে ফ্লোর লেভেল
বিম কলাম জয়েন্ট এবং ছাদ যেখানে আছে ওই ফ্লোর লেভেলে ওই লোড গুলা ডিস্ট্রিবিউট হয়। এখন এই যে ডিস্ট্রিবিউটটা হয়, এই যে আর্থকুয়েক লোড আসলো এবং এটা যখন স্ট্রাকচারে চলে গেল, স্ট্রাকচারে এই ধরনের একটা ফোর্স ক্রিয়েট হবে, যার কারণে সেইভাবে বাঁকার চেষ্টা করবে, তাই না? এই ধরনের ফোর্স ক্রিয়েট হবে যার কারণে এইভাবে বাঁকার চেষ্টা করবে। নিচের অংশটা কম বাঁকবে, উপরের অংশটা কি হবে? অনেক বেশি বাঁকবে। যেহেতু উপরের দিকে ফোর্সের কনসেন্ট্রেশন বেশি, তাহলে উপরের অংশটা বেশি ফোর্স খাবে, আর নিচের দিকে যেহেতু ফোর্সের কনসেন্ট্রেশন কম, তাহলে নিচের অংশটা কম ফোর্স খাবে। না বোঝাইতে পারি? বুঝছি স্যার। আচ্ছা, এখন এই বিল্ডিংটা যদি তার নিজস্ব স্থানে থাকতে চায়, তাহলে এই বিল্ডিং এই ফোর্স গুলো এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স ফোর্স ক্রিয়েট করতে হবে, যেটা ক্রিয়েট করবে সে বেস। ঠিক আছে? এই ফোর্স গুলোর এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স ফোর্স ক্রিয়েট করতে হবে, যেটা ক্রিয়েট হবে অ্যাকচুয়ালি হচ্ছে তার বেস। টোটাল বেস সহ আর কি টোটাল স্ট্রাকচারটাই একটা ইকুইভ্যালেন্ট ফোর্সকে রেজিস্ট করার তার নিজস্ব একটা ক্ষমতা থাকে। এই শেয়ার, এই যে ইকুইভ্যালেন্ট ফোর্সটা এখানে আসলো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বেস শেয়ার বি, বেস শেয়ার। তো একটা স্ট্রাকচার কতটুকু পর্যন্ত উইথস্ট্যান্ড থাকবে? যতটুকু পর্যন্ত তার বেস শেয়ার ক্যাপাসিটি। মনে করলাম এই স্ট্রাকচারটা ডিজাইন করা হয়েছে 100 কিলোনিউটন রোড বেস শেয়ার চিন্তা করে, মানে এই স্ট্রাকচারটা বেস, মানে স্ট্রাকচারের যে মেকানিজম, তার যে বিম কলাম ফ্রেম এগুলার যে কানেকশন, এগুলা মিলে সে বেস শেয়ার রেজিস্ট করতে পারবে হচ্ছে 100 কিলোনিউটন। ওকে, তাহলে এই 100 কিলোনিউটন হচ্ছে বেশি লোড যদি এই পাশ থেকে আসে, মানে এই পাশের সবগুলো লোডের সাম যদি হয়ে যায় 105 কিলোনিউটন, তাহলে কি সে টিকবে না ভেঙে যাবে? সে টিকবে না। ভেঙে যাবে ঠিক স্যার। আছে, ভেঙে যাবে। এখন আমি যদি ভাইস ভার্সা চিন্তা করি, মানে আমি বেস শেয়ারটাকে ক্যালকুলেট করলাম একটা স্ট্রাকচারে আর্থকুয়েক লোডের উপরে ডিপেন্ড করে যে এখানে কত আর্থকুয়েক আসতে পারে। এখন আর্থকুয়েকের তো সীমা পরিসীমা নাই, মানে এটা ম্যাগনিটিউড 6 মাত্রারও আসতে পারে, এক রকমের লোড এক্সার্ট হবে। ম্যাগনিটিউড 7 মাত্রা আসলে আরেক ধরনের হবে, 8 মাত্রা আসলে আরেক ধরনের হবে। এটার তো সীমা পরিসীমা নাই। তখন এটার জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ করছে বিএনবিসি। তারা বলছে যে সেটার মাত্রার সাথে এখানে সম্পর্কিত না। আমি যদি আর্থকুয়েকের জোন কোফিসিয়েন্ট গুলা জানি, একটা স্ট্রাকচারাল সিস্টেম জানি, তাহলে সে কতটুকু তার মধ্যে বেস শেয়ার আসবে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। ওকে, আমি যদি তার স্ট্রাকচারাল সিস্টেমটা জানি, সে কোন সয়েলের উপরে দাঁড়ায় আছে সেটা যদি জানি, এবং তার হাইট যদি জানি, তাহলে এটার সাথে একটা রিলেশন করে এই বেস শেয়ারটা কিভাবে ক্যালকুলেট করা যায় এটা তারা বের করছে, যে একটা স্ট্রাকচারে কতটুকু বেস শেয়ার আসতে পারে এটা তারা বের করছে। এই বেস শেয়ারের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ফোর্সে যদি আমি এই বেস শেয়ারটাকেই তো এখানে এই ফোর্স গুলোর কারণেই তো বেস শেয়ারটা আসে রেজিস্টিং হিসেবে, তাহলে উল্টাভাবে যদি চিন্তা করি এই বেস শেয়ারটাকেই আমি প্রত্যেকটা জয়েন্টে যদি ফোর্স হিসেবে ডিস্ট্রিবিউট করে দিই এবং আর্থকুয়েকটাকে অ্যানালাইসিস করি ফোর্সের জন্য এবং স্ট্রাকচারের কম্পোনেন্ট গুলোকে ডিজাইন করি, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, আমি আগে বেস শেয়ারটা বের করলাম, এই বেস শেয়ারটাকে ট্রান্সফার করলাম ফ্লোর ওয়াইজ এবং হাইট ওয়াইজ প্রত্যেকটা ফ্লোরে। তারপরে এই ট্রান্সফার ফোর্স দিয়ে এই ল্যাটারাল ফোর্স দিয়ে আমি বিল্ডিংটাকে অ্যানালাইসিস করলাম এবং এই ল্যাটারাল ফোর্স গুলার যাতে এই ল্যাটারাল ফোর্স গুলোর জন্য যাতে বিল্ডিংটা টিকে থাকে ওরকম ভাবে স্ট্রাকচারটা তৈরি করলাম। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে আর্থকুয়েক অ্যানালাইসিস করা। ওকে, তো এখানে একটা ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া আছে। এটা একটা 20 স্টোরি বিল্ডিং এবং আমি এটা বলে রাখি এটা তো বিএনবিসি 1993। এখন কিন্তু যেটা আছে বিএনবিসি 2020 এটা তো অনেক আমূল চেঞ্জ হয়েছে। এটা আরো কিছুদিন লাগবে হয়তো আমাদের বুঝতে, তখন হয়তো এই জিনিসটা আসবে, কিন্তু আমাদের এখানে যেটা আছে এটা 1993 ওইটাই ছিল। এরপরে ওইটা গিয়ে গ্যাজেটেড হয়েছে 2006 সালে, 2006 সালে হচ্ছে এটা গ্যাজেটেড, এই 1993টা গ্যাজেটেড হয়েছে। এরপরে আর কোনো কোড আসে নাই। এরপরে আমাদের 2017 সালে এটা প্রপোজ হয়েছে আরেকটা কোড, নতুন কোড,
এবং 2020 সালে গিয়ে এটা গেজেটেড হয়েছে। ওকে, তাহলে এই কারণে এখন কোডটাকে আমরা বলতেছি বিএনবিসি 2020। মাঝখানে যে আরো কতগুলোর নাম শুনলাম, এগুলো আসলে এত কোড না। এই কোড মেইনটা হচ্ছে 1993 আর হচ্ছে 2017, এই দুটোই হচ্ছে মেইন কোড। এটা পরবর্তীতে গ্যাজেট হয়েছে হচ্ছে 2006 সালে, আর এটা হচ্ছে 2020 সালে, আমি যদি ভুল না হয় থাকি। আচ্ছা, যাই হোক। তো এই বিল্ডিংটা হচ্ছে 20 স্টোরি বিল্ডিং, এবং এই বিল্ডিংটার ডাইমেনশন দিয়ে দেওয়া আছে 60 ফিট বাই 100 ফিট, মানে প্ল্যান ডাইমেনশন এটা দিয়ে দেওয়া আছে যে এদিকে হচ্ছে 60 ফিট, এদিকে হচ্ছে 100 ফিট। এবং বিল্ডিংটা কোথায় লোকেশন, এটা হচ্ছে ঢাকাতে রিজিয়নে। আমরা জানি যে আর্থকুয়েক জোন অনুসারে আগে বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টা জোনে, এদিকে একটা জোন, এদিকে একটা জোন, এদিকে একটা জোন। সিলেট যেটা আছে এটা জোন 3, এবং জোন 3 যে কোফিশিয়েন্ট, জোন কোফিশিয়েন্ট, সেটার মান হচ্ছে 0.25। আর ঢাকা অঞ্চল যেটা ঢাকা ময়মনসিংহ, এই অঞ্চলে এটা পড়ছে জোন 2 তে, তাহলে এটার কোফিশিয়েন্ট হচ্ছে 0.15। আর সবচেয়ে কম আর্থকুয়েক ইফেক্ট আসবে হচ্ছে খুলনায়, এই খুলনা অঞ্চলে সবচেয়ে কম আর্থকুয়েক ইফেক্ট আসবে, এরা হচ্ছে জোন 1 এ, এবং তাদের কোফিশিয়েন্ট হচ্ছে 0.075। তাহলে আমি লোকেশন বলে দিলে বুঝে নিতে হবে যে এটা কোন লোকেশনে, এই 3টা লোকেশনের মধ্যেই হবে, বুঝে নিতে হবে কোন লোকেশনে, এবং সেই অনুযায়ী জোন কোফিশিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। তো এখানে লোকেশন দিয়ে দেওয়া আছে হচ্ছে ঢাকা। স্টোরি হাইট, প্রত্যেকটা স্টোরি, যে 20 তলা বিল্ডিং, প্রত্যেকটা তালার হাইট দিয়ে দেওয়া আছে পৃথক ভাবে, একটা তালা থেকে আরেকটা তালা, এগুলো সব 10 ফিট করে, এটা পৃথক ভাবে দিয়ে দেওয়া আছে। মানে তাহলে টোটাল বিল্ডিং এর হাইট হচ্ছে 200 ফিট, 20 তলা 10 ফিট করে, তাহলে টোটাল বিল্ডিং এর হাইট হচ্ছে 200 ফিট। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম। স্ট্রাকচারাল সিস্টেম ইট ইজ গিভেন, এখানে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম IMRF, এটা দিয়ে দেওয়া আছে, আর এর মান 9 দেওয়া আছে। তো এটা একটা অঙ্কের জন্য দিয়ে দেওয়া আছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা স্ট্রাকচারাল সিস্টেম মানে আমার যে স্ট্রাকচারটা, এটা কিভাবে তৈরি করা, এটা অনুযায়ী স্ট্রাকচারাল সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করা হয়: SMRF, IMRF, তারপর হচ্ছে OMRF। ঠিক আছে? আচ্ছা, SMRF হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা বিম কলাম ফ্রেম, তার সাথে যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, সিসমিক অ্যারেঞ্জমেন্ট থাকে, মানে শেয়ার ওয়াল, হ্যাঁ, তারপরে এনার্জি ডিসিপেটর, বেজ আইসোলেটর, এগুলো যদি অ্যাডভান্সড টেকনোলজি ইউজ করা থাকে, তখন এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এখন সেই ক্ষেত্রে আর এর মান, আর হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আর এর মান হচ্ছে তখন ইউজ করা হচ্ছে 12। আচ্ছা, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এগুলো হচ্ছে আমাদের সাধারণত কনক্রিট স্ট্রাকচার, এবং এই কনক্রিট স্ট্রাকচারের বিম কলামে যেরকম বিএনবিসি কোড যেভাবে বলে দিচ্ছে সেই অনুযায়ী রডের কার্টেজ করা আছে, আর্থকুয়েকের জন্য যে ধরনের রড কার্টেলমেন্ট দরকার সেগুলো করা আছে, তখন সেগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। কিছু স্পেশাল কনসিডারেশন করা হয়েছে, টর্শনাল রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে ছাদের কোনায়, হ্যাঁ, এই জিনিসগুলো কিছু স্পেশাল কনসিডারেশন করা হয়েছে আর্থকুয়েকের জন্য, এগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটার মান হচ্ছে 8। আর এটা হচ্ছে, এগুলো সব কনক্রিট স্ট্রাকচারের জন্য, কিন্তু এগুলো স্টিলের জন্য আবার আলাদা, এগুলো বিএনবিসি তে বলে দেওয়া আছে। অর্ডিনারি, এখন যদি আমাদের ছোটখাটো বিল্ডিং হয় যেগুলোর মোমেন্ট রেজিস্টিং, মানে ডিটেইলিং গুলা, বিমের ডিটেইলিং, বিমের শেষ মাথায় এরকম এল ব্যান্ড নাই, ঠিক আছে, এরকম হুক দেওয়া নাই, হুকের প্রপার পজিশন ঠিক মতো নাই, তখন এইগুলোকে বলা হচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তখন আর এর মান 5। এটা ধরে নাও। তো এখানে গিভেন, এছাড়াও আরো অনেকগুলো সিস্টেম আছে, যে শেয়ার ওয়াল এবং বিল্ডিং মিলে যে ডুয়েল সিস্টেম, ডুয়েল কানেক্টেড সিস্টেম, এগুলোর জন্য আর এর মান 9। এগুলো আরো অনেক অপশন আছে, কিন্তু স্পেশালি আমরা এই 3টাই ইউজ করে থাকি।
তো আমরা সাধারণত নর্মাল বিল্ডিং গুলা ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এবং আর এর মান 8, স্পেশাল হইলে এক রকমের, অর্ডিনারি হইলে আরেক রকম। তারপর হচ্ছে সয়েল কোফিশিয়েন্ট। সয়েল কোফিশিয়েন্ট হচ্ছে ওই বিল্ডিংটা, আমার যে বিল্ডিংটা, এটা কি টাইপের সয়েলের উপরে দাঁড়িয়ে আছে। হ্যালো, আমি কি শুনতে পাচ্ছি? জি স্যার। এটা কি টাইপের সয়েলের উপরে দাঁড়িয়ে আছে, সয়েল প্রোফাইলটা কিরকম, সেটার উপর ডিপেন্ড করে এই সাইট কোফিশিয়েন্ট এস এর মান ডিপেন্ড করে। তো সয়েল প্রোফাইলটা যদি হয় রকি সয়েল অথবা স্টিফ সয়েল, অনেক বেশি স্টিফার, তখন সাইট কোফিশিয়েন্টের মান হচ্ছে 1। আর সয়েল প্রোফাইলটা যদি ড্যান্স স্টিফ সয়েলের জন্য হয় এবং এটার ব্যাপ্তি যদি 61 মিটার পর্যন্ত হয়, মানে এই জায়গা থেকে 61 মিটার পর্যন্ত ড্যান্স এবং স্টিফ সয়েল আছে, তারপরে সয়েলের কন্ডিশন খারাপ হইতে পারে, তখন হচ্ছে 1.2। আর সয়েলের কন্ডিশন যদি হয় খুবই খারাপ, সফট ক্লে, সাধারণত সফট ক্লে যদি হয়, তাহলে এই সাইট কোফিশিয়েন্টের মান হচ্ছে 1.5। এখন এটা সয়েল টেস্ট থেকে আমরা পাবো যে ওই বিল্ডিংটা কোন সয়েলের উপরে দাঁড়ায় আছে, সেটা সয়েল কন্ডিশনটা কিরকম। যদি আমি সয়েল টেস্ট না করি, মানে সয়েল টেস্টের রিপোর্ট এখন আমার কাছে আসেনি, আমি স্ট্রাকচার সলভ করতে চাচ্ছি, তখন সেই ক্ষেত্রে আমি কি করব? তখন সেই ক্ষেত্রে আমরা কোর্স কন্ডিশনটা ধরে নিব, মানে SN1 1.5, বা তোমাকে যদি কোনো ডাটা বা সোয়েলের সাইট কোফিশিয়েন্ট বলে দেওয়া না থাকে, তাহলে তুমি সবসময় 1.5 ধরে নিবে, কারণ হচ্ছে আমরা কোর্স কন্ডিশনটা সবসময় ধরে নিব। ওকে, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে আসি এই স্ট্রাকচারের ডেড লোড। এটা অবশ্য আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। আর যেহেতু এখানে আমার উদ্দেশ্য হচ্ছে বেস শেয়ার বের করা, নট স্ট্রাকচার টোটালটা সলভ করে, এই কারণে ডেড লোডটা গিভেন 90 পিএসএ। লাস্টলি হচ্ছে সিটি। সিটিকে আমরা বলতেছি হচ্ছে এই যে সিটিকে আমরা বলতেছি হচ্ছে লোকাল টোপোগ্রাফিক কোফিশিয়েন্ট, এবং এইটা বিভিন্ন স্ট্রাকচারের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন এটা যদি স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, স্টিলের জন্য এই সিটির মান হচ্ছে 0.083, এটা স্টিলের জন্য। কনক্রিটের জন্য সিটির মান হচ্ছে 0.073, এটা হচ্ছে কনক্রিটের জন্য। আচ্ছা, আর এই স্টিল এবং কনক্রিট ছাড়া অন্য কোনো স্ট্রাকচারাল সিস্টেম ইউজ করলে, উড বা অন্য কিছু বা কম্পোজিট, তাহলে সেই ক্ষেত্রে 0.049। এটা অল আদার, এগুলো ছাড়া অল আদার স্ট্রাকচার। তো এটা দিয়ে দেওয়া আছে, আমাদের কিছু করার নাই। আমরা যদি করি কনক্রিট স্ট্রাকচার করি, তাহলে আমার সিটির ক্ষেত্রে সিটির মান 0.073 ধরতে হবে প্র্যাকটিক্যালি যদি আমি করতে চাই। তো এই ডাটাগুলো দিয়ে দেওয়া আছে। এখন উদ্দেশ্য হচ্ছে আমাকে বাইর করতে হবে হচ্ছে বেস শেয়ার ভি। তাহলে ভি ডিপেন্ড করা হচ্ছে ZIC বাই আর ইন্টু ডাব্লিউ। যেটা হচ্ছে জোন কোফিশিয়েন্ট, এটা ঢাকা বলে দেওয়া আছে। আই হচ্ছে ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট। ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট হচ্ছে যে এটা যদি নর্মাল অকুপেন্সি বিল্ডিং হয়, মানে নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, তখন তার ইম্পর্টেন্স কম, ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। এটা যদি হ্যাজার্ডাস বিল্ডিং হয়, হ্যাঁ, মানে এখানে যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো বিল্ডিং হয়, তখন তার ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1.5। ঠিক আছে? একটা বিল্ডিং এর ইম্পর্টেন্স কতটুকু, কি ধরনের ক্যাজুয়ালিটিস হইতে পারে। যেমন হসপিটালে অনেক মানুষ থাকে, অনেক রুগী থাকে, ওইখানে যদি আর্থকুয়েক হয়, কিছু মানুষ তো বের হয়ে গেল, ইভাকুয়েট হয়ে গেল, কিন্তু রুগীরা তো বের হইতে পারবে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু ডিজাস্টার্স হবে আরো বেশি। ওকে, তখন সেই একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং আমি যেভাবে ডিজাইন করব,
আমি একটা হসপিটাল বিল্ডিং সেম ভাবে ডিজাইন করব না, আমি হসপিটাল বিল্ডিং এর ক্ষেত্রে আর একটু স্পেশাল কনসিডারেশন করব। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1.5, আর আমার যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং সেহেতু ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। জেড হচ্ছে জোন কোফিশিয়েন্ট, এটা হচ্ছে যেহেতু ঢাকা বলছে তাহলে জোন 2 তে পড়ছে 0.15, ইম্পর্টেন্স ফ্যাক্টর আই। আচ্ছা, তারপর হচ্ছে সি। এই সিটাকে আমরা, সি যেটা আছে এই সিটাকে আমরা বলতেছি হচ্ছে নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। সিটাকে আমরা বলতেছি হচ্ছে নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। এটা কি তোমরা আগে পড়ছো? না স্যার। আচ্ছা আচ্ছা, নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। এখন নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট বাইর করার জন্য এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। ওকে, এটা হচ্ছে আমার মেইন সূত্র। সি ইকুয়াল টু 1.25 এস। এস তো আমরা জানি সয়েল কোফিশিয়েন্ট বা সাইট কোফিশিয়েন্ট, এটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এস এর মান 1.2, ইট ইজ গিভেন, ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 2/3। এখন টিটাই আমার কাছে আননোন, এই টিটা আমাকে বাইর করতে হবে। তাহলে টিটা কি? টিটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, আচ্ছা, এই যে টিটা হচ্ছে টাইম পিরিয়ড, এটা কি জিনিস আবার? এটা হচ্ছে আমাদের এই যে বিল্ডিং, সেটাকে যদি আমি একটা ধাক্কা দিয়ে ছেড়ে দিই তাহলে সে এইভাবে দুল খাবে, দুল খেয়ে আবার সে আগের জায়গায় ফেরত আসবে। এই যে এদিকে দুল খাইলো আবার এদিকে চলে আসবে আগের জায়গায়। ওই যে আমরা পেন্ডুলামের ক্ষেত্রে করছিলাম, সহযোগের ক্ষেত্রে, ঠিক আছে, টাইম পিরিয়ড। হ্যাঁ, যে সময়টুকুতে সে যে সহদোলকটা এক জায়গা থেকে যাত্রা শুরু করে ওইখানে গিয়ে আবার ওই জায়গায় ফিরে আসে, যে টাইমটুকু লাগে, দিস ইজ কল্ড টাইম পিরিয়ড। তো একটা টাইম পিরিয়ড কিন্তু একটা স্ট্রাকচারাল সিস্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এইটা, এই যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট সি ডিপেন্ড করে টাইম পিরিয়ডের উপর। তাহলে এই টাইম পিরিয়ড কি কি কম্পোনেন্টের উপরে ডিপেন্ড করে? এই টাইম পিরিয়ড বের করতে হলে আমাকে এই সূত্রতে যেতে হবে। ওকে, টাইম পিরিয়ড বের করতে গেলে আমাকে এই সূত্রতে যেতে হবে। প্রত্যেকটা বিল্ডিং এর টাইম পিরিয়ড ডিপেন্ড করে তার হাইটের উপর। যার হাইট যত বেশি হবে তার টাইম পিরিয়ড তত বেশি হবে, মানে ফিরে আসতে টাইম লাগবে। যার হাইট কম সেগুলো দুলবে কম, ঠিক আছে, ছোটখাটো বিল্ডিং এগুলো দুলবে কম, এগুলো অল্পতে যাবে আবার আগের জায়গায় চলে আসবে, অল্প যাবে আবার আগের জায়গায় চলে আসবে। আর বড় বিল্ডিং এগুলো দুলবেও বেশি, দূরত্ব বেশি যাবে, আগের জায়গায় আসতেও তার সময় লাগবে। তারপরে এখানে কি ফ্রেম দ্বারা তৈরি সেটার তার ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে, তখন সিটির মান হচ্ছে 0.08। এটা যদি কনক্রিট হয় তাহলে 0.07। এটা অন্য আদার সিস্টেম হলে এটার মান 0.049। আমরা সাধারণত কনক্রিট দিয়ে করি, 0.073 এটা ইউজ করি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি করতে পারবো? সিটি তো গিভেন, এই যে 0.049 এটা তো গিভেন, আর এইচ এন হচ্ছে টোটাল হাইট অফ দ্য স্ট্রাকচার। কিন্তু এটা একটা সমস্যা আছে, এই টাইম পিরিয়ড বাইর করার জন্য হাইট অফ দ্য স্ট্রাকচার এখানে মিটারে বসাইতে হবে। এটা মনে রাখতে হবে, ফিটে বসাইলে হবে না, এখানে বসাইতে হবে মিটারে, কারণ এই সূত্রটা যে ডেভেলপ করা হয়েছে এটা মিটারে চিন্তা করে ডেভেলপ করা হয়েছে। এখানে আমি ফিটে বসাইলে হবে না। তাহলে আমার টোটাল স্ট্রাকচারের হাইট হচ্ছে 20 তলা বিল্ডিং, 10 ফিট করে হচ্ছে 200 ফিট, এবং এটা মিটারে নিতে হলে 3.28 দিয়ে ভাগ করতে হবে। বসাইলে এখান থেকে আমি টাইম পিরিয়ড পাইলাম। এই টাইম পিরিয়ডের মান এখানে বসাই দিই, বসাই দিলে আমি সি এর মান পাই যাবো। আর সাইড কোফিশিয়েন্ট তো আমি জানি। তাহলে এখানে কি পাইলাম? জেড পাইলাম, আই পাইলাম, সি পাইলাম, আর আর তো গিভেন রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, এটা হচ্ছে 9। এটা তারা দিয়ে দিছে। আমরা সাধারণত নরমাল ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে 8 ইউজ করি। হ্যাঁ, এখানে তারা দিয়ে দিছে 9। আচ্ছা, আর পাইলাম হচ্ছে ডাব্লিউ।
ডাব্লিউ কি জিনিস? ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য স্ট্রাকচার, শুধুমাত্র ডেড ওয়েট, এটা খেয়াল রাখতে হবে। শুধুমাত্র ডেড লোডটাকে আমরা এখানে কনসিডার করি, ডেড ওয়েটটাকে। তো এটা দিয়েই দিয়েছে যে 90 ডেড ওয়েট যেটা আছে সেটা দিয়ে দিছে। এখন এই ডেড ওয়েটটা আমাকে বাইর করতে হবে, কারণ হচ্ছে এই ওয়েট যেটা এটা হচ্ছে ফোর্স হিসেবে বসাইতে হবে, কিন্তু আমাদের বলে দিছে 90 পিএসএফ, মানে পার স্কোয়ার ফিটে লোড হচ্ছে 90 পাউন্ড। তো আমার বিল্ডিংটা 60 ফিট বাই 100 ফিট, মনে হয় 60 ফিট বাই 100 ফিট। তাহলে ওই বিল্ডিং এর পার স্কোয়ার ফিটে 90 পাউন্ড হচ্ছে ডেড লোড কাজ করতেছে। তাহলে টোটাল বিল্ডিং এ কতটুকু কাজ করতেছে এটা বাইর করতে হবে। এই যে এখানে আছে, যে 100 ফিট বাই 60 ফিট বিল্ডিং কত, সরি এটা ইন্ডিভিজুয়ালের জন্য যাচ্ছি, এখানে এখানে আছে 90 পাউন্ড পার 100 ফিট বাই 60 ফিট বিল্ডিং, এবং পার স্কোয়ার ফিটে কাজ করছে 90 পাউন্ড। এটা পাইলাম একটা ফ্লোরের জন্য। এরকম আমার ফ্লোর কয়টা আছে? 20টা। তাহলে 20টা ফ্লোরের জন্য 20 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমি টোটাল লোড পাওয়া যাব। এই টোটাল লোডকে আমি কিপে নিয়ে গেলে 10,800 কিপ, তাহলে সেই ক্ষেত্রে আমি ডাব্লিউর মানটা পাই যাবো। এই যে ডাব্লিউর মান এখানে বসে, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আমি এখান থেকে বেজ শেয়ারটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, এবং বেজ শেয়ার কি করতে হবে, হাইট অনুযায়ী আমাকে কি করতে হবে, এই বেজ শেয়ার অনুযায়ী আমাকে ফোর্স গুলা ভাগ করে দিতে হবে। প্রত্যেক তালায় তালায় কত ফোর্স আসবে এটা ডিপেন্ড করবে তার হাইটের উপরে, এবং হাইট অনুযায়ী ওই বেজ শেয়ারের ফোর্সটাকে ভাগ করে দিতে হবে। কিন্তু এখানে একটা কথা বলছে তারা, যে এটা তো হাইট অনুযায়ী এই বেজ শেয়ারটাকে তো ভাগ করলামই, একেবারে টপ ফ্লোর যেটা আছে, এই টপ ফ্লোরে এই বেজ শেয়ারের কন্ট্রিবিউটেড যে ফোর্স, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এফটি, সরি এফ আমি নাম দিলাম। এটা তো আমার আসবেই, তার সাথে টপ ফ্লোরের জন্য এক্সট্রা আরেকটা লোড আসবে টপ ফ্লোরের জন্য, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এফটি। এটা তো আসবেই, মানে বেস শেয়ার থেকে ভাগ হয়ে হয়ে এখানে তো কন্ট্রিবিউটেড লোড আসবেই, তার সাথে একেবারে টপ ফ্লোরে আবার আরেকটা লোড আমার কিন্তু অ্যাড করতে হবে, বা একটা লোড আসবে টপ ফ্লোর। এটা হচ্ছে টপ ফ্লোরের লোডটা, এটা টাইম পিরিয়ড করে ডিপেন্ড করে। আমি কি বুঝাইতে পারছি? স্যার আবার যদি একটু বলতেন। আমার এই লোডগুলা বেস শেয়ার অনুযায়ী তো ভাগ হবে, বেস শেয়ার অনুযায়ী প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ভাগ হবে, কিন্তু টপ ফ্লোরেও সেম ভাগ হইলো। এই ভাগের ফোর্সটার নাম দিলাম আমি এফ এক্স, এফ এক্স। তার সাথে একেবারে টপ ফ্লোরে, শুধুমাত্র টপ ফ্লোরে আরেকটা ফোর্স অ্যাড হবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এফ টি। এই এফ টি এক্সট্রা কেন ফোর্সটা এখানে অ্যাড হইলো, কারণ হচ্ছে দিস ইজ টপ ফ্লোর। টপ ফ্লোরের পরবর্তী অংশটুকু হচ্ছে ফ্রি, এই ফ্লোরটার পরবর্তী অংশটুকু আবার সাপোর্ট ছিল, এই ফ্লোরের পরবর্তী অংশে সাপোর্ট ছিল, টপ ফ্লোরের পরবর্তী অংশটা হচ্ছে ফ্রি। তাহলে এই ফ্রি এন্ডটার কারণে তাতে এক্সট্রা একটা লোড আসবে, এটাকে তারা নাম দিচ্ছে হচ্ছে এফটি, মানে ফোর্সের টপ ফ্লোর। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, মানে টপ ফ্লোরটা একটু বেশি না রাখাবে আর কি, যেহেতু তারটা তার অপর প্রান্তটা ফ্রি। যেমন এই ফ্লোরটা, এই ফ্লোরের ক্ষেত্রে আমি দেখতেছি এই প্রান্ত কানেক্টেড, বিম আছে, এই প্রান্ত কানেক্টেড, হ্যাঁ। তারপরে আবার সেম ঘটনা, কিন্তু এটার ক্ষেত্রে এই প্রান্ত কানেক্টেড কিন্তু অপর প্রান্তে আর কোনো কানেকশন নাই, ফ্রি, এই কারণে এক্সট্রা লোডটা আসে। আচ্ছা, এই লোডটা এফটির মান যদি আমার টাইম পিরিয়ডের মান 0.7 এর চেয়ে ছোট হয় অথবা সমান হয়, তাহলে টপ ফ্লোরে এক্সট্রা কোনো লোড আসবে না, এফটি ইকুয়াল টু 0। এটা খেয়াল রাখতে হবে, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, টাইম পিরিয়ডের মান যদি 0.7 এর
অথবা ছোট হয় তাহলে ft ইকুয়াল টু 0। তো কি শোনা যাচ্ছে? জি আচ্ছা, কিন্তু টাইম পিরিয়ডের মান যদি 0.7 এর চেয়ে বড় হয় তখন ft কে এই সূত্র দিয়ে বের করতে হবে, ft এর মানটা। তো ft এর মানটা এই সূত্র দিয়ে কিভাবে বের করব? 0.07 ইনটু t ইনটু v, টাইম পিরিয়ড ইনটু বেস শেয়ার। তো বেস শেয়ার তো আমি আগে বের করছি 258, আর টাইম পিরিয়ড এটা আমার বের করা আছে 1.07। তাহলে 1.07 0.7 এর চেয়ে বেশি, যার কারণে আমার ft টা আসবে। আবার এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, এই যে ft এর মান বের হবে এটা আবার 0.2 v এর চেয়ে ছোট হইতে হবে, মানে 64.5 কিপের চেয়ে ছোট হইতে হবে। যদি ছোট না হয়ে বড় হয়ে যায়, 70 কিপ হয়ে যায়, তাহলে আমরা এটাকেই ধরবো, এটাকেই কনসিডার করবো, আমরা ওইটা নিব না। ঠিক আছে? আর ছোট হইলে ওইটাকেই কনসিডার করবো। 19.0 মানে 64.5 কিপের চেয়ে কি হইতে হবে? ছোট হইতে হবে। এটা খেয়াল রাখতে হবে, মানে 0.25 বি, 0.25 বেস শেয়ার, এটা যে ছোট হইতে হবে। তো এখানে এফটি বাইর করে ফেললাম, মানে এক্সট্রা যে লোডটা আমার টপ ফ্লোরে আসবে এটা বের করব। স্যার, তার মানে এখানে এই জায়গাটা একটু বুঝি নাই স্যার। মানে যদি এখানে তো 19.32 আসছে, যদি এটা বড় আসতো তাহলে যদি কি এটা মানে আমরা যে বড় যে ভ্যালুটা আসতো ওইটা কনসিডার করতাম? যদি আমি বলি, যদি একটা বড় আসতো মানে 70 কিপ আসতো, ঠিক আছে, তাহলে এটা আমরা 70 কিপ পেতাম না। আমরা 0.25 বি যেটা আছে এটাই আমার ম্যাক্সিমাম। এফটি এর ভ্যালু ম্যাক্সিমাম হইতে পারে 0.25 বি, মানে বেস শেয়ারের তোমার 25%, এটাই ম্যাক্সিমাম হইতে পারে এফটি ভ্যালু, এর চেয়ে বেশি হইতে পারে না। তবে ক্যালকুলেশনে যদি এর চেয়ে বেশি আসে তারপরও আমি এই ভ্যালুটাকেই কনসিডার করি। আমি কি বুঝাইতে পারছি? আর তার চেয়ে যদি কম আসে জি তাহলে স্যার, কম বুঝছি। ভ্যালুটাই নিব। তার চেয়ে যদি কম আসে, এটা তো ম্যাক্সিমাম লিমিট, তার চেয়ে কম আসলে আমি কম ভ্যালুটাই নিব। জি স্যার, বুঝছি। আচ্ছা, নাও আমি হাইটের সাথে প্রত্যেকটা ফ্লোরে হাইটের সাথে প্রত্যেকটা ফ্লোরে যে ফোর্সটা ভাগ হয়ে যাবে এটা একটা রিলেশন বাইর করতে হবে আমাকে। তখন আমি জাস্ট কি করব? হাইট দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে ওই ফ্লোরের ফোর্স পাওয়া যাবে। হাইট দিয়ে গুণ দিয়ে দিব, ওই ফ্লোরের ফোর্স পাওয়া যাবে। তো এই যে হাইটের সাথে রিলেশন বাইর করার জন্য প্রত্যেকটা ফ্লোরের যে ইন্ডিভিজুয়াল ফোর্স, এটাকে আমরা নাম দিচ্ছি এফ এক্স। প্রত্যেকটা ফ্লোরে ইন্ডিভিজুয়াল ফোর্স। এই এফ এক্স টা তারা এটা সূত্র একটা ডেভেলপ করছে, হাইটের সাথে রিলেশন বাইর করছে। fx equal to v minus ft into wx into hx। wx হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্লোরের ওয়েট। আমি তো আগে টোটাল ফ্লোরের ওয়েট বাইর করছিলাম কিভাবে? 90 into 60 into 100, এটা করে তারপরে প্রত্যেকটা ফ্লোর আবার হচ্ছে 20 তলা বিল্ডিং, তাহলে 20 দিয়ে গুণ দিছি, এটা টোটালটা বাইর করছিলাম। টোটালটা না বের করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্লোরের ওয়েট কত, দিস ইজ কল্ড wx। তাহলে এখানে আমি wx টা ইউজ করব। আমি ইন্ডিভিজুয়াল ফ্লোরের ক্ষেত্রে আমরা hx টা রেখে দিব, কারণ যেহেতু hx এর সাথে সম্পর্ক বাইর করতে চাই, এটা আননোন থাকবে। আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্লোর এর ওয়েট এবং ইন্ডিভিজুয়াল ফ্লোরের হাইট, এই দুইটার গুণফলের সাম। এগুলো যদি আমি এখানে ইনপুট দিতে পারি তাহলে আমি ইকুয়েশনটা ডেভেলপ করতে ফেলতে পারি। এখন আমি চলে যাই ইন্ডিভিজুয়াল ফ্লোরের ওয়েট, এই যে 90 ইন্টু 100 ইন্টু 60, 20 দিয়ে গুণ দিতে হবে না, কারণ 20 হচ্ছে টোটালটার ওয়েট, যে টোটালটার ওয়েট হচ্ছে 20 দিয়ে গুণ। আর ইন্ডিভিজুয়াল ফ্লোরের ক্ষেত্রে এটা 20 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আমাকে বাইর করতে হবে সামেশন অফ প্রত্যেকটা ফ্লোরের ওয়েট প্লাস ফ্লোরের হাইট, প্লাস না ইনটু, ইনটু ফ্লোরের হাইট যোগ পরবর্তী ফ্লোরের ওয়েট। তো সব ফ্লোরের ওয়েটটা একই, সব ফ্লোরের ওয়েট একই, ওয়েট একই, জাস্ট খালি হাইট পরিবর্তন হবে। তো এটার হাইট কত ছিল? 10 ফিট। এটার হাইট কত? নিচ থেকে ক্যালকুলেট করতে হবে, 20 ফিট। এর উপরের ফ্লোরের হাইট কত? নিচ থেকে ক্যালকুলেট করতে হবে, 30 ফিট। তাহলে এইভাবে করে সামেশন অফ WIHI করব। WI হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্লোরের ওয়েট, যেটা সবটিতে সমান, এই কারণে এটাকে কমন নিয়ে নিছি আমরা।
ইনটু হাইট গুলাকে জাস্ট আমি যোগ করে দিব, করলে WIHI আমি পাওয়া যাব। এখানে WIHI এর মান বসাই দিব, সামেশন অফ WIHI। WX হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্লোরের ওয়েট, এটা 540 আমরা বাইর করে রাখছি। V হচ্ছে ওয়েট শেয়ার 258, মাইনাস FT হচ্ছে ওই যে ফ্লোর টপ ফ্লোরের যে ফোর্সটা সেটা বসাইলে আমি এখানে একটা পায়ে গেল। তো এই ইকুয়েশন ইউজ করে আমার হাইটের মানটা 10 ফিট হলে 10 ফিট বসাবো, 20 ফিট হলে 20 ফিট, 30 ফিট হলে 3 তলা হলে 30 ফিট, 4 তলা হলে 40 ফিট এখানে বসাইতে থাকবো, আর এইভাবে ফ্লোরের মানগুলা বের হইতে থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা এইভাবে প্রত্যেকটা ফ্লোরে এইভাবে কতটুকু ফোর্স কাজ করে বসিয়ে বসিয়ে বের করতে পাবোই, এই কন্ট্রিবিউশন তো পাবোই। টপ ফ্লোরের ক্ষেত্রে বি থেকে কন্ট্রিবিউশন তো পাবোই, তার সাথে এফটি যোগ করতে হবে, তাই না? শুধুমাত্র টপ ফ্লোর মানে 20 তলা বিল্ডিং এর 20 তলায় 19th ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে ধরলে 19th ফ্লোর, এটা হচ্ছে টপ ফ্লোর। এই টপ ফ্লোরে আমি তো এটা পাবোই, তার সাথে আমার এফটি যোগ করতে হবে, যোগ করে আমার টোটাল লোডটা বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি না? বুঝাইতে পারি না? বুঝছি স্যার। ঠিক আছে, কঠিন কিছু না, সহজ জিনিস। আমি ডিটেইলে বোঝানোর চেষ্টা করছি। এই ইচ এন্ড এভরি টপিকস, প্রত্যেকটা জিনিস কই থেকে আসছে, সিটি কিউ থেকে আসছে, এটা কেমনেও ভেরিয়েশন হয়, কি কই থেকে আসছে, আমি সবগুলা ডিটেইলে ভাঙা বোঝানোর চেষ্টা করছি। আমি কতটুকু সফল হয়েছে আমি জানি না। স্যার এটা তো স্যার আমাদের Recording outload stopped. loadটা আমরা ক্যালকুলেশনে নিলাম স্যার, আমাদের কি উইন্ড লোডটা নেওয়া লাগে না? হ্যাঁ, উইন্ডোডও নেওয়া লাগে, উইন্ডোডের ক্যালকুলেশন আবার আলাদা। আমরা আর্থকুয়েকের লোডটা দেখলাম, উইন্ড লোডের ক্যালকুলেশন তোমাদের একটা ল্যাব আছে, তোমরা করছো কিনা জানি না। তোমরা কি 3-2 কোর্স করে ফেলছো? 3-2 স্যার আমাদের ক্লাসগুলো হয়েছে স্যার, মানে ওই যে আমাদের থিওরি কোর্সগুলো, ল্যাব হয় না। ও ল্যাব হয় না, ওই ল্যাবে একটা ইয়ে আছে ট্রাস অ্যানালাইসিস। ওই ট্রাস অ্যানালাইসিস এর ক্ষেত্রে তখন উইন্ড লোড ক্যালকুলেশন করতে হয়, কারণ ট্রাসটা ডিজাইন করা হয় উইন্ড লোডের জন্য। তো ওইখানে কিন্তু উইন্ড লোড ক্যালকুলেশন দেখানো আছে, বুঝা গেছে? জি স্যার। ল্যাটারাল লোড, আর্থকুয়েক এবং উইন্ড লোড দুইটা ফর্মেই আসে। তো আমরা আর্থকুয়েক লোড ক্যালকুলেশনটা দেখলাম, উইন্ড লোডটা তোমরা ওই যে ল্যাব যেটা আছে ওইটাতে তোমরা দেখো। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, লং ক্লাস হয়ে গেল। জি স্যার। ওকে।